ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা ক্লাস 11 ফিজিক্সের ইউনিট 3 লজ অফ মোশন পুরো চ্যাপ্টারটা কভার করব। ভিডিও শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। লজ অফ মোশন বা গতির বিভিন্ন সূত্র চ্যাপ্টারের শুরুতেই আমাদের জানতে হবে বল কাকে বলে। কেননা কোনো স্থির বস্তুকে গতিশীল করার জন্য আমাদের বল বা ফোর্সের প্রয়োজন। সাপোজ আমি একটা স্থির বস্তুকে গতিশীল করতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে বস্তুটাকে ঠেলতে হবে, ফোর্স ক্রিয়েট করতে হবে, বল প্রয়োগ করতে হবে, তবে না বস্তুটা গতিশীল হবে। তো বল কাকে বলে? যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বা ফোর্স বলে। এবার আমাদের পরবর্তী টপিক হলো ইনার্শিয়া বা জড়তা। জড়তা কি? জড়তা হলো একটি দেহের গতির অবস্থা পরিবর্তনের সময় ক্রিয়াশীল প্রতিরোধ। সাপোজ তুমি যদি এখন রেস্টে থাকো, তোমাকে মোশনে আনার চেষ্টা করা হলে তুমি প্রতিরোধ করবে। একইভাবে তুমি এখন মোশনে আছো, যদি তোমাকে রেস্টে আনার চেষ্টা করা হয় তুমি প্রতিরোধ করবে। তুমি যেই প্রতিরোধ করবে এই প্রতিরোধটাই হলো জড়তা বা ইনার্শিয়া। চলো তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিই। আমরা বাস তো সকলেই চড়েছি। খেয়াল করে দেখবে, যখন একটা চলমান বাস হঠাৎ করে ব্রেক কষে তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন? জড়তার জন্য। কেননা জড়তা হলো এমন একটি বৈশিষ্ট্য যার জন্য চলমান বস্তু সর্বদা গতিশীল থাকতে চায় আর স্থির বস্তু সর্বদা স্থির থাকতে চায়। এবার বাসটা গতিশীল ছিল, তার সঙ্গে তোমার দেহটাও গতিশীল ছিল। এখন বাসটা হঠাৎ করে থেমে গেছে, কিন্তু তোমার দেহটা তো জড়তার কারণে গতিশীল থাকতে চায়, তাই তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো। আবার তুমি দেখবে একটা স্থির থাকা বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে তুমি পিছনের দিকে হেলে যাবে। সেম কেসটা এখানেও হয়। বাসটা স্থির ছিল, তার সঙ্গে তুমিও স্থির ছিলে। এখন বাসটা চলতে শুরু করলো, কিন্তু তোমার দেহটা তো জড়তার কারণে স্থির থাকতে চায়, তাই তুমি পিছনের দিকে হেলে যাও। এবার আমাদের পরবর্তী টপিক হলো নিউটনস ফার্স্ট ল বা নিউটনের প্রথম গতিসূত্র। সূত্রে কি বলা হয়েছে? যখন বাহ্যিক বল থাকবে না তখন বস্তু হয় স্থির থাকবে অথবা সমবেগে গতিশীল থাকবে। দেখো, এর মানেটা খুব সিম্পল। যখন আমাদের বাহ্যিক বল বা ইন্টারনাল ফোর্স 0 থাকবে তখন বস্তুটা হয় রেস্টে থাকবে অথবা বস্তুটা ইউনিফর্ম মোশনে থাকবে। এবার লক্ষ্য করো সমবেগ শব্দটার ওপর। সমবেগ কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি? আমাদের যে ভেলোসিটি ওটা কনস্ট্যান্ট, আমাদের বেগ ধ্রুবক। এবার বেগ যদি ধ্রুবক হয় তাহলে আমাদের ত্বরণ বা অ্যাক্সেলারেশনও শূন্য। তাহলে আমরা বুঝতে পারছি বাহ্যিক বল যখন শূন্য হবে তখন আমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণও শূন্য হবে। আমাদের নেক্সট টপিক হলো নিউটন সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কিন্তু এটা জানার আগে আমাদের জানতে হবে একটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে, যেটা হলো মোমেন্টাম বা ভরবেগ। সো মোমেন্টাম বা ভরবেগ ইজ ইকুয়াল টু ভর ইন্টু বেগ। আর এই মোমেন্টাম বা ভরবেগ হলো একটা ভেক্টর রাশি যেটাকে ডিনোট করা হয় পি চিহ্ন দ্বারা। তাহলে আমাদের মোমেন্টাম বা ভরবেগের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হলো পি ইজ ইকুয়াল টু এম ভি। এম হলো মাস বা ভর এবং ভি হলো ভেলোসিটি বা বেগ। এবার চলো আমরা মোমেন্টামের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিই। দুটো পিকচার ইমাজিন করো। প্রথম পিকচারে
সাপোজ একটা বল উপর থেকে আসছে, তুমি সেই বলটাকে ক্যাচ করার জন্য হাতটাকে ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যাচ্ছ। সেকেন্ড পিকচারে বল আসছে, তুমি হাতটা যেমন আছে তেমনই রেখে দিয়েছো ক্যাচ করার জন্য, হাতটাকে পিছনের দিকে আনছো না। এবার কি হবে বলো তো? সিম্পল, তুমি প্রথম ক্ষেত্রে হাতটাকে পিছনের দিকে নিয়ে আসছিলে, বলটা পড়তে তোমার হাতে সময় লাগলো, মানে বলটা তুমি সময়টাকে আরও বাড়িয়ে দিচ্ছ, হাতটাকে পিছনের দিকে নিয়ে আসছো, বলটা পড়তে তোমার হাতে সময় লাগছে, বলটা পড়ছে, তার স্পিডটা কমে যাচ্ছে, যত সময় এগোচ্ছে বলটার স্পিড কমে যাচ্ছে, মানে দ্য চেঞ্জ অফ মোমেন্টাম অর্থাৎ ভরবেগের পরিবর্তন গ্র্যাডুয়ালি হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, ফলে তোমার হাতে যে ফোর্স, বলটা যে ফোর্স ক্রিয়েট করছে ওটা কম ক্রিয়েট করছে, তাই তোমার হাতে চোট লাগছে না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তুমি হাতটাকে স্টপ রেখেছো, ফলস্বরূপ বলটা যে হাই স্পিড নিয়ে আসছিল তোমার হাতে সেই হাই স্পিডেই পড়লো, তোমার হাতে ফোর্স বেশি ক্রিয়েট হলো, তাই তোমার হাতে চোট লাগলো। তাহলে আমাদের বল আর ভরবেগের মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো? দেখো, এটা তো ক্লিয়ার যে বল শুধুমাত্র ভরবেগের পরিবর্তনের উপরে ডিপেন্ড করে না, ভরবেগের পরিবর্তনের হারের উপরও ডিপেন্ড করে। অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল, যখন ভরবেগের পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে তখন বল প্রয়োগ কম হচ্ছে, আবার যখন ভরবেগের পরিবর্তন হঠাৎ করে হচ্ছে, সাডেনলি হচ্ছে, তখন আমাদের বল প্রয়োগ বেশি হচ্ছে। চলো এবার আমরা জানব নিউটন সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। সূত্র জানার আগে একটা জিনিস মনে রাখবে, এই ক্ষেত্রে বাহ্যিক বল শূন্য হয় না, তাই ত্বরণও শূন্য হয় না। চলো এবার সূত্রটা জানা যাক। সূত্রটা হলো, একটি ধ্রুবক ভরের জন্য বল ভর ও ত্বরণের গুণফলের সমান। তাহলে এটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি? সিম্পল, এফ ইজ ইকুয়াল টু এম এ, যেখানে এফ হলো ফোর্স বা বল, এম হলো মাস বা ভর, এবং এ হলো অ্যাক্সেলারেশন বা ত্বরণ। দেখো, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন, এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন প্রশ্ন হলো, এই ইকুয়েশনটা এসেছে কোথা থেকে? সিম্পল, আমরা মোমেন্টাম সম্পর্কে পড়লাম একটু আগেই। মোমেন্টামে আমরা দেখেছিলাম যে ফোর্স ডিপেন্ড করে ভরবেগের পরিবর্তনের হারের ওপর। তাহলে ফোর্সকে আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। ডিপি হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার, আর ডিটি হলো অবভিয়াসলি সময়। আর আমরা আগেই দেখেছি পি ইজ ইকুয়াল টু এমভি, সো আমরা পি এর জায়গায় লিখে দিতে পারি এমভি। এখন এম এর মানটা কি হচ্ছে? ডিভি বাই ডিটি। ডিভি মানে কি? বেগের পরিবর্তন। ডিটি মানে কি? সময়। বেগের পরিবর্তন বাই সময়, ত্বরণ। তাই আমরা কি লিখতে পারি? ত্বরণ, অ্যাক্সেলারেশন, এ। তাহলে আমাদের এফ এর মান কি হলো? এফ ইজ ইকুয়াল টু এম এ। সো এইভাবেই কিন্তু আমাদের এই ইকুয়েশনটা এসেছে। চলো এবার আমরা এই দ্বিতীয় সূত্রটার ওপর বেস করে দুটো অঙ্ক করে নিই। প্রথম ম্যাথামেটিক্সে আমাদের জানতে চাওয়া হয়েছে বল আর সময়। বল বার করার জন্য আমাদের প্রয়োজন মাস মানে ভর আর ত্বরণ। ভর আমাদের দেওয়াই আছে 2 × 10⁻³ কিন্তু অ্যাক্সেলারেশন বা ত্বরণ আমাদের দেওয়া নেই, ত্বরণ বার করতে হবে। আমরা এক্ষেত্রে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টে 3টে গতিবিদ্যা সম্পর্কিত সমীকরণ দেখেছিলাম, ওই সূত্রগুলোর সাহায্যে এখানে আমরা কিন্তু এই অঙ্কটা সলভ করব। দেখো, আমাদের দ্বিতীয় যে সমীকরণ v² ইজ ইকুয়াল টু u² প্লাস 2as, এই সমীকরণটার সাহায্যে আমরা অ্যাক্সেলারেশন বার করেছি। তারপরে অ্যাক্সেলারেশন মাস দুটোই পাওয়া হয়ে গেছে। এবার আমরা বল তো ইজিলি বার করে নিলাম। আমাদের সময় বার করার জন্য কি করলাম? আমরা প্রথম যে ইকুয়েশনটা সেটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সময়ও বার করে নিলাম। দ্বিতীয় ম্যাথামেটিক্সে দেখো, আমাদের ত্বরণ বার করতে বলেছে। ত্বরণ বার করার জন্য আমাদের প্রয়োজন বল আর ভর। ভর বলে দেওয়া আছে 5 কেজি, আর বল দেখো, বল কিন্তু এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের মান দেওয়া আছে। তো ইজিলি আমাদের এফ এর মান বার করার জন্য এফ এর মাত্রা বার করে নিতে হবে। যারা ইউনিট 2 এর ভিডিওটা দেখেছো তাদের তো একদম ক্লিয়ার মাত্রা কিভাবে বার করেছে এখানে। সো এইভাবে আমরা মাত্রা বার করে নেব, তারপরে জাস্ট সিম্পল রুলে বসিয়ে আমরা ত্বরণ পেয়ে যাব। আমাদের পরবর্তী টপিক হলো ইম্পালস বা ঘাত। ঘাত কাকে বলে? ঘাতের সিম্পল সংজ্ঞা হলো, বল ও বলের ক্রিয়াকালের গুণফলকেই ঘাত বা ইম্পালস বলে।
অ্যাজ আ এক্সাম্পল, সাপোজ তোমাকে কেউ ধাক্কা মারলো, তোমার উপর বল প্রয়োগ করলো। তোমার উপর বল প্রয়োগ করতে যে সময়টা লাগলো সেই সময়ের সঙ্গে প্রযুক্ত বলকে গুণ করা হলেই আমরা পেয়ে যাব ইম্পালস বা ঘাত। আর আমাদের ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল কাকে বলে? খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স বলে। যেমন অ্যাজ আ এক্সাম্পল আমরা টেনিস খেলাকে বলতে পারি, কেননা যখন একটা টেনিস দিয়ে একটা বলকে হিট করা হয় তখন যে বলটা প্রযুক্ত হয় ওটা কিন্তু খুব বড় মানের, মানে খুব জোরে হিট করা হয়, কিন্তু বলটা কিন্তু খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত হয়, তাই এটাকে বলা হয় ঘাত বল। আমাদের নেক্সট টপিক হলো নিউটনস থার্ড ল অফ মোশন বা নিউটনের তৃতীয় গতিসূত্র। সূত্রে বলা হয়েছে যখন একটি বস্তু দ্বিতীয় কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুটির ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। অ্যাজ এ এক্সাম্পল, ধরো তুমি কাউকে চড় মেরেছো, তুমি তার গালে ফোর্স ক্রিয়েট করেছো, বল প্রয়োগ করেছো। এখন তোমার হাতেও কিন্তু সে সমান বল প্রয়োগ করবে, কারণ তোমার হাতেও কিন্তু লাগবে। এই এক্সাম্পলটা থেকে আমরা আরও দুটো জিনিস বলতে পারি। প্রথমত, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই সময়ে কাজ করে। সাপোজ তুমি যে চড় মেরেছো তাকে, সেটা হলো ক্রিয়া, আর তোমার হাতে যে লেগেছে ওটা হলো প্রতিক্রিয়া। এবার তুমি যখন তাকে চড় মেরেছো তখন একই সঙ্গে কিন্তু তার গালে লেগেছে এবং তোমার হাতেও লেগেছে। দ্বিতীয়ত, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ভিন্ন স্থানে কাজ করে, মানে যেমন ক্রিয়াটা হয়েছে তার গালে আর প্রতিক্রিয়াটা হয়েছে তোমার হাতে। এবার দেখো, আমি যে চড়ের এক্সাম্পলটা দিলাম ওটা কিন্তু শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। এখানে দেখো যে 4টে এক্সাম্পল দেওয়া হয়েছে, এগুলো তোমাদের ফিজিক্সের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এগুলো কিন্তু তোমাদের যে আসল তৃতীয় সূত্রের এক্সাম্পল, ভালো করে দেখে নাও। তো এটা তো গেল আমাদের তৃতীয় সূত্রের সংজ্ঞা আর উদাহরণ। এবার আমরা দেখব এই তৃতীয় সূত্রটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হলো F12 = -F21। ধরে নাও 1 আর 2 হলো দুটো বস্তু, তাহলে এই ইকুয়েশনটায় কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে 2 দ্বারা 1-এর উপর প্রযুক্ত বল সমান 1 দ্বারা 2-এর ওপর প্রযুক্ত বলের, কিন্তু সেটা মাইনাস, মানে বিপরীতমুখী, যেটা আমাদের সূত্রে বলা হয়েছে। আমাদের পরবর্তী টপিক হলো দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের পরিবর্তনশীলতার নীতি। নীতিটি কি? নীতিটি হলো একাধিক বস্তুর ওপর শুধুমাত্র ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। চলো একটা এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটা বুঝে নিই। সাপোজ তোমার কাছে একটা বন্দুক আছে। প্রাথমিকভাবে বন্দুক ও গুলি উভয়েরই ভরবেগ হলো 0। এবার তুমি বন্দুক থেকে গুলি ছুড়লে, মানে ক্রিয়া করলে, কি হবে বলো তো? গুলিটি যে ভরবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সেই একই ভরবেগ নিয়ে বন্দুকটা পিছনের দিকে সরে আসবে, মানে প্রতিক্রিয়া হবে। এবার লক্ষ্য করো, এখানে কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ করেনি, আর আমাদের যে ভরবেগ ওটাও কিন্তু অপরিবর্তিত আছে। কারণ কি? যে ভরবেগ নিয়ে গুলিটি সামনের দিকে এগিয়েছিল সেই একই ভরবেগ নিয়েই তো বন্দুকটা পিছনের দিকে সরে এসেছে, যেটা আমাদের সূত্রে বলা হয়েছে। চলো এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশনস, মানে নীতিতে যে বলা হয়েছে ভরবেগের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা ম্যাথামেটিক্যালি দেখে নেব। ধরো 1 আর 2 হলো দুটো বস্তু। 1-এর প্রাথমিক ভরবেগ হলো p1, অন্তিম ভরবেগ হলো p1', আর 2-এর প্রাথমিক ভরবেগ হলো p2 আর অন্তিম ভরবেগ হলো p2'। এবার মনে করে দেখো, মোমেন্টামের কনসেপ্ট থেকে আমরা F = কি লিখতে পারি? dp/dt। dp মানে কি? ভরবেগের পরিবর্তনের হার, আর dt মানে সময়। সো এবার দেখো, আমরা খুব সিম্পলি আমাদের সূত্র অনুযায়ী লিখেছি F12 মানে 2-এর সাপেক্ষে 1-এর ভরবেগ, তারপর আমরা কি করেছি? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, আর সময়কে আমরা ধরে নিয়েছি Δt। ঠিক একইভাবে F21 মানে 1-এর সাপেক্ষে 2-এর ভরবেগ = একইভাবে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই Δt। এবার মনে করো আমরা থার্ড ল এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি দেখেছিলাম?
F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21। এবার দেখো F12 আর F21 এর মান আমরা এক্ষুনি বার করলাম, মানগুলো পুট করে দেব, তারপর ক্যালকুলেট করব। এবার লক্ষ্য করো আমরা যে ফাইনাল অ্যান্সার পাচ্ছি, মানে P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু P1 ড্যাশ প্লাস P2 ড্যাশ, মানে কি, মানে প্রাথমিক ভরবেগ ইজ ইকুয়াল টু অন্তিম ভরবেগ। তাহলে বুঝতে পারছো তো যে আমাদের সূত্রে যেটা বলা হয়েছে যে ভরবেগের কোনো পরিবর্তন হবে না, সেটা কিন্তু আমাদের প্রুভড হয়ে গেল। এবার আমাদের পরবর্তী টপিক হলো ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম হলো এমন এক ধরনের চিত্র যেখানে মূল বস্তুকে আনুষঙ্গিক বস্তু থেকে আলাদা করা হয় এবং তারপর মূল বস্তুর ওপর ক্রিয়াশীল বলগুলিকে দেখানো হয়। চিত্রে লক্ষ্য করো আমাদের মূল বস্তু হলো এখানে বাক্স আর টেবিলটা হলো আনুষঙ্গিক বস্তু। দেখো আমরা প্রথমে কি করলাম, মূল বস্তু বাক্সকে আনুষঙ্গিক বস্তু টেবিল থেকে আলাদা করলাম, তারপর মূল বস্তুর ওপর ক্রিয়াশীল বল গুলিকে দেখালাম। দেখো ওপর থেকে যে বল ক্রিয়া করছে সেটা হলো অ্যাক্টিভ ফোর্স বা সক্রিয় বল, আর নিচ থেকে যেটা ক্রিয়া করছে ওটা হলো ইনঅ্যাক্টিভ ফোর্স বা প্রতিক্রিয়াশীল বল। তাহলে আমরা যে এই চিত্রটা পেলাম, যে ডায়াগ্রামটা পেলাম, এটাই হলো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, এবার এটার সিম্পল অ্যাপ্লিকেশনগুলো হলো, মানে এই নীতিটা প্রয়োগ করা হয় প্রথমত মেকানিক্সের বিভিন্ন প্রশ্ন সমাধান করার জন্য, দ্বিতীয়ত অ্যাক্টিভ ফোর্স এবং রিঅ্যাক্টিভ ফোর্স বিশ্লেষণ করতে এবং এই ফোর্সগুলোর পয়েন্ট অফ অ্যাকশন, ডিরেকশন এবং ম্যাগনিটিউড দেখানোর জন্য। আমাদের পরবর্তী টপিক হলো দ্য ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্সেস, অর্থাৎ সমবর্তী বলের ভারসাম্য। তো সমবর্তী বলের ভারসাম্য কি? সমবর্তী বলের ভারসাম্য হলো এমন এক ধরনের ভারসাম্য যেখানে শরীরের ওপর কার্যকরী মোট বাহ্যিক বলের মান শূন্য। আমরা দ্বিতীয় সূত্র থেকে শিখেছিলাম যে বাহ্যিক বল শূন্য হলে ত্বরণও শূন্য। এক্ষেত্রে মনে রাখবে ত্বরণ শূন্য হলেও কিন্তু বেগ এখানে শূন্য নয়, মানে শরীরটা একটা ধ্রুবক বেগ সহ চলছে, অর্থাৎ এখানে বেগ স্থির, ধ্রুবক, কনস্ট্যান্ট। ওকে, দেখো এবার আমরা জানবো ফ্রিকশন বা ঘর্ষণ সম্পর্কে। আমি আর সংজ্ঞা বলে সময় নষ্ট করছি না, আমি উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি। উদাহরণ বুঝে গেলে তোমরা সংজ্ঞা এমনিতেই বুঝে যাবে। চিত্রে লক্ষ্য করো, সিম্পলি এ হলো একটা বস্তু, বি হলো একটা বস্তু। এবার বি বস্তুর তল এ বস্তুর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করছে এখানে, সেটাই হলো ঘর্ষণ বল। আর এই ঘর্ষণ বল দুই প্রকার। দেখো প্রথম হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। সিম্পল, এখানে এ বস্তুকে গতিশীল করানোর চেষ্টা করা হচ্ছে বাট গতিশীল হচ্ছে না। এই পরিস্থিতিতে বি বস্তুর তল এ বস্তুর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করছে সেটাই হলো স্থিত ঘর্ষণ। আর আমাদের দ্বিতীয় হচ্ছে কাইনেটিক ফ্রিকশন বা চলঘর্ষণ। সিম্পল, এখানে এ বস্তুটা গতিশীল, এইরূপ পরিস্থিতিতে বি বস্তুর তল এ বস্তুর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করছে সেটাই হলো আমাদের চলঘর্ষণ। এবার আমরা জানবো লজ অফ ফ্রিকশন সম্পর্কে, অর্থাৎ ঘর্ষণের সূত্রাবলী সম্পর্কে। এখানে আমরা তিনটে সূত্র সম্পর্কে জানবো। প্রথম সূত্রে আমাদের বলা হয়েছে ঘর্ষণ বল আপেক্ষিক গতি বা গতির চেষ্টার বিরুদ্ধে ক্রিয়া করে এবং এই ঘর্ষণ বল স্পর্শতলের সঙ্গে অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে, যেমনটা আমরা পিকচারে দেখতে পাচ্ছি। আমাদের দ্বিতীয় সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে সীমান্ত ঘর্ষণ ও চলঘর্ষণ লম্ব বলের সাথে সমানুপাতিক। দেখো সীমান্ত ঘর্ষণ হলো স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, যেটার পরে সেই ঘর্ষণটার স্থিত ঘর্ষণ থাকে না, চলঘর্ষণ হয়ে যায়। আর আমাদের তৃতীয় সূত্রে বলা হয়েছে যখন লম্ব বল ধ্রুবক থাকবে তখন ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের সঙ্গে অর্থাৎ এ বস্তুর নিম্নতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, এবং দ্বিতীয়ত দুটি তলের আপেক্ষিক বেগের উপরও নির্ভর করবে না যখন আপেক্ষিক বেগ কম থাকবে। এবার আমাদের পরবর্তী টপিক হলো দ্য কফিশিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্কের সিম্পল সংজ্ঞা হলো সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ বল ও লম্ব বলের অনুপাতকেই বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক।
অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক ইজুকাল টু ঘর্ষণ বল বাই লম্ব বল। এবার এই ঘর্ষণ গুণাঙ্ক দুই প্রকার। প্রথমত স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কি? সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমান্ত ঘর্ষণ এবং লম্ব বলের অনুপাতকেই বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। দেখো এই বিষয়গুলো কিন্তু তোমরা পিকচারের সাথে মিলিয়ে দেখো, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর দেখো আমি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাও দেখিয়ে দিয়েছি এটার। মনে করো ঘর্ষণের সূত্রাবলীতে আমরা পড়েছিলাম যে সীমান্ত ঘর্ষণ লম্ব বলের সাথে সমানুপাতিক। দেখো চিত্রে লক্ষ্য করো, আমরা সীমান্ত ঘর্ষণকে এফএস ধরে নিয়েছি আর লম্ব বলকে এন। তাহলে আমাদের সূত্রানুযায়ী কি হয়ে গেল? এফএস সমানুপাতিক এন। তারপরে আমরা সমানুপাতিকটা উঠিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? এফএস ইজুকাল টু মিউ এস এন। মিউ এস হলো একটা ধ্রুবক, এখানে কিন্তু মিউ এসটাই হলো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমাদের সিম্পলি মিউ এস ইজুকাল টু এফএস বাই এন। ঠিক একইভাবে দেখো আমাদের চল ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে চল ঘর্ষণ এবং লম্ব বলের অনুপাতকেই চল ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। দেখো ঠিক সিমিলারলি আমাদের এটা প্রুফ করার জন্য কিন্তু আমাদের দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে, যেখানে বলা হয়েছিল যে চল ঘর্ষণ লম্ব বলের সাথে সমানুপাতিক। দেখো পিকচারে আমাদের চল ঘর্ষণকে এফ কে ধরা হয়েছে এবং লম্ব বলকে এন ধরা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? যে এফ কে সমানুপাতিক এন, তারপরে এফ কে ইজুকাল টু মিউ কে এন, যেখানে আমাদের মিউ কে হলো ধ্রুবক এবং চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমাদের মিউ কে ইজুকাল টু কী হলো? এফ কে বাই এন, তার মানে চল ঘর্ষণ ডিভাইড বাই লম্ব বল। এবার দেখো তোমরা তিনটে জিনিস মনে রাখবে। প্রথমত স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দুটি বলের অনুপাত হওয়ায় এর কোনো মাত্রা বা একক নেই। দ্বিতীয়ত চল ঘর্ষণ গুণাঙ্কও দুটি বলের অনুপাত হওয়ায় এরও কোনো মাত্রা বা একক নেই। তৃতীয়ত মিউ এস গ্রেটার দ্যান মিউ কে, মানে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান চল ঘর্ষণ গুণাঙ্কের মানের থেকে বেশি। আমাদের পরবর্তী টপিক হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ঘর্ষণ কোণ। দেখো সংজ্ঞা অনুযায়ী লব্ধ প্রতিক্রিয়া বল এবং লব্ধ প্রতিক্রিয়া বলের লব্ধির মধ্যেকার কোণই হলো ঘর্ষণ কোণ। পিকচারে লক্ষ্য করো, এখানে ও এন হলো লব্ধ প্রতিক্রিয়া বল এবং ও এস হলো লব্ধ প্রতিক্রিয়া বলের লব্ধি এবং এদের মধ্যেকার কোণ হলো ল্যামডা। তাহলে আমাদের ল্যামডাই হলো ঘর্ষণ কোণ। এবার মনে করো আমরা একটু আগেই জেনেছি যে মিউ এস বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ইজুকাল টু এফ এস বাই এন। সেখান থেকে আমরা লিখতে পারি এফ এস এর বদলে আমরা লিখতে পারি এস সাইন ল্যামডা। সাইন কেন? কারণ এফ এস দেখো এক্স অক্ষ বরাবর গতিশীল হয়েছে, তাই না? আর এন ওয়াই অক্ষ বরাবর গতিশীল হয়েছে, তাই কস ল্যামডা। তাহলে সিম্পলি সাইন ল্যামডা বাই কস ল্যামডা ট্যান ল্যামডা। তাহলে আমাদের মিউ এস এর মান কী বেরোলো? ট্যান ল্যামডা। চলো এবার আসা যাক লব্ধি বলে। লব্ধি বল এস ইজুকাল টু আমরা কী লিখতে পারি? দেখো এখানে আমরা এস ও এনকে একটা সমকোণী ত্রিভুজ ধরতে পারি। এখানে তাহলে ও এস হয়ে যাবে আমাদের অতিভুজ। আমরা অতিভুজে কি করে মান বার করতে হয় জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে। এখানে ভূমি অর্থাৎ এস এনের বদলে লিখতে পারি এফ এস। ওকে, এফ এস স্কোয়ার প্লাস আর লম্ব বলতে এখানে এন স্কোয়ার। তারপরে আমরা এফ এস এর মানে মিউ এস ইজুকাল টু এফ এস বাই এন, এই সমীকরণটাকে কাজে লাগিয়ে এফ এস এর মান বার করতে পারি এবং সেটাই এখানে পুট করে আমরা কিন্তু এস বা লব্ধি বলের মান বার করে নিতে পারি। আর অ্যাঙ্গেল অফ রিপস বা স্থিতিকোণ বা বিরামকোণ কাকে বলে? দেখো নতিকোণের যে সর্বোচ্চ মানে নততলের ওপর রাখা কোনো বস্তুর নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয় তাকেই স্থিতিকোণ বা বিরামকোণ বলে। দেখো পিকচার অনুযায়ী আমাদের নততলের ওপর থাকা বস্তুটা নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, তার মানে কোণ বিএসি হলো সর্বোচ্চ কোণ যার জন্য বিএ নততলের ওপর রাখা বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। তাহলে আমাদের বিএসি কোণই হলো স্থিতিকোণ বা বিরামকোণ। এবার দেখো ঠিক আগের মতোই মিউ এস ইজুকাল টু এফ এস বাই এন। সেখান থেকে এফ এস এর মান হয়ে গেল ডাব্লু সাইন ফাই বাই এন এর মান হয়ে গেল ডাব্লু কস ফাই। তাহলে আমাদের মিউ এস এর মান হয়ে গেল ট্যান ফাই।
এবার আমরা মিউএসের বদলে কি লিখতে পারি, একটু আগেই দেখলাম মিউএস ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা, তাহলে লিখে নিলাম ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু ট্যান ফাই, সেখান থেকে ট্যান ট্যান কেটে গেল, আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু হয়ে গেল ফাই। তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়ালো ব্যাপারটা, যে ঘর্ষণ কোণ ও বিরাম কোণ সমান। আমাদের নেক্সট টপিক হলো রোলিং ফ্রিকশন বা ঘূর্ণীয়মান ঘর্ষণ। দেখো, ঘূর্ণীয়মান ঘর্ষণ হলো এমন এক ধরনের বল যা ঘূর্ণীয়মান বস্তুর গতিকে বাধা প্রদান করে। অ্যাজ আ এক্সাম্পল, ধরো তুমি টেবিলের উপর একটা বলকে ছুঁড়ে দিলে, কি হবে বলো তো? বলটার মুভমেন্টের সাথে সাথে বলটার যে টাচিং পয়েন্ট মানে স্পর্শবিন্দু ওটা ক্রমাগত চেঞ্জ হতে থাকবে, এবং এই ঘূর্ণীয়মান বলটার গতির বিরুদ্ধে একটা বল ক্রিয়া করবে। এই বলটিকেই বলা হয় ঘূর্ণীয়মান ঘর্ষণ। আমাদের নেক্সট টপিক হলো দ্য ইউনিফর্ম সার্কুলার মোশন, অর্থাৎ অভিন্ন বৃত্তাকার গতি। দেখো, আমাদের সংজ্ঞায় কি বলা হয়েছে, যখন একটি বস্তু বৃত্তাকার পথে গতিশীল হয় এবং সমবেগে চলতে থাকে তখন সেই বস্তুর গতিকে অভিন্ন বৃত্তাকার গতি বলা হয়। অ্যাজ আ এক্সাম্পল, আমরা এই 1 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা গাড়িটির গতিকে বলতে পারি, কেননা প্রথমত গাড়িটি বৃত্তাকার পথে গতিশীল, দ্বিতীয়ত গাড়িটি সমবেগে চলছে, মানে প্রতি সেকেন্ডে 1 মিটার করেই কভার করছে। তাহলে এই গাড়িটির গতি হলো একটি অভিন্ন বৃত্তাকার গতি। চলো এবার আমরা জানবো যে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল কাকে বলে। সিম্পলি, কেন্দ্রমুখী বল হলো এমন এক ধরনের বল যা বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুকে কেন্দ্র অভিমুখে আকর্ষণ করে। অ্যাজ আ এক্সাম্পল আমরা বলতে পারি বৃত্তাকার পথে গতিশীল এই গাড়িটার কথা। দেখো, এই গাড়িটা যে বৃত্তাকার পথে ঘুরছে, কেন ঘুরছে? এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য, এই কেন্দ্রমুখী বলের জন্য। কেন্দ্রমুখী বল গাড়িটাকে তার কেন্দ্র অভিমুখে টানছে বলেই কিন্তু গাড়িটা গোল ঘুরছে, অর্থাৎ বৃত্তাকার পথে গতিশীল হতে পারছে। আর আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স কি, অর্থাৎ কেন্দ্র বিমুখ বল কি? আমরা নাম শুনেই বুঝতে পারছি যে বলের জন্য বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তু কেন্দ্র বিমুখ হয়ে পড়ে। সাপোজ এই গাড়িটা যখন ধরো গোল গোল ঘুরছিল তখন কিন্তু ওটা সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য বৃত্তাকার পথে ঘুরছিল, কিন্তু ধরো হঠাৎ করে গোল গোল ঘুরতে ঘুরতে বৃত্তাকার পথ ছেড়ে সোজা পথে চলে গেল। সিম্পলি বৃত্তাকার পথে চলতে চলতে ওটা টার্ন নিয়ে ঘুরে গেল। এই যে টার্ন নিয়ে সোজা পথে চলে গেল, এটা কোন বলের জন্য হলো? এটা কেন্দ্র বিমুখ বলের জন্য হলো। এটা হলো তোমাদের সেন্ট্রিপিটাল ফোর্স ও সেন্ট্রিফিউগাল ফোর্সের ফিজিক্যাল ডেফিনেশন, একটু দেখে নাও। চলো এবার আমরা সার্কুলার মোশন অর্থাৎ বৃত্তাকার গতির কিছু এক্সাম্পলস দেখে নিই। ধরো তুমি বৃত্তাকার পথে সাইকেল চালাচ্ছ, তাহলে এই সাইকেলটার গতি কি হয়ে যাবে বলো তো? বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। দ্বিতীয়ত আমরা বলতে পারি ভেহিকেলস অন লেভেল সার্কুলার রোড, অর্থাৎ বৃত্তাকার সোজা পথে কোনো যানবাহনের গতি। মানে এখানে কিন্তু লেভেল কথাটার মানে হচ্ছে যে রাস্তাটা ওটা কিন্তু উঁচু নিচু নয়। আর দেখো, আমাদের তৃতীয় এক্সাম্পলে দেখানো হয়েছে ভেহিকেলস অন ব্যাঙ্ক রোড। দেখো পিকচারে দেখতেই পাচ্ছ, এখানে ব্যাঙ্ক রোড মানে রাস্তাটা উঁচু নিচু, ধরো একদিকটা উঁচু একদিকটা নিচু, এমন রোডে কিন্তু ভেহিকেলসের গতিও হচ্ছে সার্কুলার মোশন। তো বন্ধুরা, এই ছিল আমাদের মোটামুটি পুরো চ্যাপ্টারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।